সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনোরকম মত না থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হল আয়ানার। বয়স তার সবে 18 সম্পন্ন হল। এই 18 বছরের জীবনে সে কত কিছুই না সহ্য করেছে। সামনে আরও কত কি সহ্য করা লাগে ভেবে কান্না পেল তার। এই তো ঘণ্টাখানেক আগে সম্পূর্ণ অজানা একটা লোকের সাথে বিবাহ সম্পন্ন হল আয়ানার। আর এখন তার রুমেই ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটাকে একবার চোখের দেখাও দেখেনি আয়ানা। তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলাদের বলতে শুনেছে, পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি। পাত্রের বদমেজাজের কারণেই নাকি তার বিয়ে হয়নি। এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়ানার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, আর কত খারাপ করবেন আল্লাহ তার সাথে। আর কত তার যে সহ্য হয় না আর। আয়ানার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করল কেউ। আয়ানা ধারণা করল হয়তো তার স্বামী এসেছে। ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম, বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারেই কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি, তাই হয়তো পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে। সব সময় চুপচাপ থাকত বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল। স্বামী অনেক অত্যাচার, মারধর করত বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয়। ওকে এসএসসি পাশ করার পরপরই বিয়ে দিয়ে দেয় ওর পরিবার। কিন্তু স্বামী শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে 6 মাসের বেশি সংসার টিকেনি। এরপর থেকে জীবন যুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে। এইসব থেকে বিয়ে সম্পর্কে আয়ানার যতটুকু ধারণা আছে সবটাই নেগেটিভ। নিজের মাকে প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে। এখন যদি তার স্বামীও তাকে উপর অত্যাচার করে তাহলে তার কি হবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই 18 বছরের জীবনে কম অপমান, লাঞ্ছনা, মার সহ্য করতে হয়নি তার। এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল, আয়ানা, এই মেয়ে ঘোমটা তোলো। এসব ফর্মালিটি করতে হবে না। আমার কথা আছে তোমার সাথে। কারোর গম্ভীর কণ্ঠে ধ্যান ভঙ্গ হল আয়ানার। অন্যমনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করল আয়ানাকে। সে মনে মনে ভাবল, কণ্ঠস্বরে নেশালো দ্রব্য মেশানো আছে নাকি? এ তো আকর্ষণীয় লাগছে কেন? আয়ানার নড়চড় না দেখে বিরক্ত হল আদৃশ। কিছুটা জোরে আওয়াজ করে বলল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। এই যে কথা কি কানে যায় না? বললাম না ঘোমটা তোলো। ভয় পেয়ে গেল আয়ানা। কথা না শুনলে যদি মারধর করে ভেবে দ্রুত ঘোমটা তুলে ফেলল। আদৃশ অবাক হয়ে গেল আয়ানাকে দেখে। নিঃসন্দেহে রূপবতী কিন্তু নিতান্তই বাচ্চা একটা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠেছে। গাল জোড়া ফুলো ফুলো। বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদৃশ ভাবল, কোথায় সে 29 বছরের প্রতিষ্ঠিত একজন যুবক আর কোথায় এই বাচ্চা মেয়ে। বয়স বেশি হলে 18 কি 19 হবে। আয়নার মতো সেও বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতেই তার প্রেম, ভালোবাসা, বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এসবের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এত বাচ্চা হবে জানলে সে বিয়েই করত না, যাই হয়ে যাক না কেন। আয়না একবারের জন্য মাথা উপরে তোলেনি। আদৃশ বিরক্ত হল। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে। আদৃশ বলল, হেই ইউ, আমার দিকে তাকাও। আয়ানা ভীত হল। তার অনেকক্ষণ ধরেই ইচ্ছা করছিল এত সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে। ধীরে ধীরে মাথা উপরের দিকে করল আয়ানা। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখাবেব। চেহারায় গম্ভীর ভাব বিরাজমান। শ্যাম বর্ণের সুঠামদেহী পুরুষ। গালের খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়না আদৃশকে দেখে আতঙ্কিত হল। মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো, তাহলে এই লোককে? লাফিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানায়। হুট করে লাফানোতে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে কোমর আঁকড়ে ধরল আদৃশ। ভাগ্যিস সে সামনেই দাঁড়িয়েছিল, না হলে এই মেয়ে এখনই মুখ থুবড়ে নিচে পড়ত। ভাবা যায় বিয়ের প্রথম রাতেই হাত পা মুখ সব ফাটাতে চলেছিল। আয়না চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে ধুকপুক করছে। যখন বুঝতে পারল সে নিচে পড়েনি তখন ধীরে ধীরে চোখ মেলল।
দেখল সামনের ছেলে তা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতেই আদৃশ আয়ানাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাফ ছেড়ে বাঁচল আয়ানা। কিন্তু আদৃশের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল। এই তোমার সমস্যা কি? মাথায় কি সমস্যা আছে নাকি? এভাবে লাফিয়ে উঠলে কেন? ভূত দেখেছ? এখন নিচে পড়ে হাত পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাবত আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছো কেন স্টুপিড? কথা বলতে পারো না? আয়ানা ভাবল এবার চুপ করে থাকলে চলবে না। এই লোককে আর তার জামাই কোথায় সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল, আপনি কে? আশ্চর্য হল আদৃশ। মেয়েটা বলে কি? ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কেহি। আয়ানা ফটাফট জবাব দিল, বর। জবাব দিয়ে বেক্কল বনে গেল আয়ানা। কিন্তু তার জামাই এর বর্ণনা তো অন্যরকম ছিল। আদৃশ বলল, তাহলে জিজ্ঞাসা করলে কেন আমি কে? আর আমাকে দেখে এত চমকানোর কি হল? আয়ানা নিজের চিন্তার মাঝেই জবাব দিল, কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদমেজাজি ঠিক, কিন্তু বাকি বর্ণনা তো মিলল না। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদৃশ। মনে মনে ভাবল, শেষমেশ পাগল বু জুটল নাকি কপালে। পিচ্চি মেয়েটা কি বলছে এসব? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছ? তোমাকে এসব কে বলেছে? আয়ানা গালটা হালকা ফুলিয়ে বলল, আমাকে সাজানোর সময় আন্টিরা বলছিল, তখন শুনেছি। আদৃশ বুঝতে পারল ব্যাপারটা। নিশ্চয়ই প্রতিবেশী কুটনি টাইপ মহিলাগুলো এসব ছড়িয়েছে। তারা শুনে কম, রটায় বেশি। আর এই মেয়ে সেসব কথাই বিশ্বাস করেছে। আদৃশ বলল, দেখো মেয়ে, তোমাকে কে কি বলল? আমি জানি না আর জানতেও চাই না। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শোনো, আমার এই বিয়েতে কোনো মত ছিল না। এক প্রকার জোর করে বিয়েটা করিয়েছে। আর আমি প্রচণ্ড রাগী। রাগ হলে হুঁশ থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে। সেটাই তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে, তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কত সময় লাগবে বা কখনো মেনে নিতে পারব কিনা আমার জানা নেই। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। তাই যা বলার সোজাসুজি বললাম। নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদৃশ। আয়ানা ধপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটা এমন কেন? তার ভাগ্যে আর কত খেলা লেখা আছে। কবে আসবে তার জীবনে সুদিন? সে কি দেখা পাবে না সুখের? আয়ানা ভাবতে লাগল আজকের দিনের ঘটনা। কিভাবে তার জীবনে নতুন মোড় এলো। ফ্ল্যাশব্যাক। এই যে মহারানী, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেয়া হয়েছে? যা সবাইকে জুস দিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন মুখ না দেখে বলে দিলাম। নাহলে জানিসই তো কি হবে। যা। শাহেরা বানুর ধমকে কেঁপে উঠল আয়ানা। শাহেরা বানু সম্পর্কে আয়ানার ফুপি হয়, কিন্তু আপন না সৎ, তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাঁধে না। চোখ জ্বলে ভরে উঠল আয়ানার। পরনের ওড়না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্নাঘরে ফেরত চলে আসল। এখনও অনেক রান্না বাকি। সব যে তাকেই করতে হবে। সাহায্য করার কেউ নেই। আজ আয়ানার বোন মীরার বিয়ে। পরের দিন রিসেপশন হবে। কাবিন ঘরোয়াভাবে আয়ানাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার। এটাই হয়তো নিয়তি ভেবে তাচ্ছিল। হেও মাখা হাসি দিল আয়ানা। এই হাসির মাঝেও যে অনেক কষ্ট লুকিয়ে আছে। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে উঠল আয়ানা। এতগুলো মানুষের রান্না করা মুখের কথা নয়। কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার বোন মীরার রুমে উকি দিল, কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়। যদিও মীরা তার আপন বোন না। এই জন্যই হয়তো এত দূরত্ব। বোনকে দূর থেকে দেখেই চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার বোনটাকে। শাওয়ার নিয়ে একটু রেস্ট নেবে ভাবল আয়ানা। তার বাহিরে যাওয়া বারণ। এতক্ষণে হয়তো মীরাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কাবিনটাও হয়ে যাবে। আয়ানার খুব ইচ্ছা করছে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে। কিন্তু তাকে কড়াকড়িভাবে বলা হয়েছে সে যেন বাহিরে না যায়। তাই আয়ানা ঠিক করল একটু ঘুমাবে। শরীরটা আর চলছে না এত কাজ করার পর। সে থাকে ছাদের একটা ছোট্ট রুমে। অন্যান্য মেয়েদের মতো আলিশান রুম বা বেড তার নেই। আয়ানার মাত্র চোখটা লেগেছিল, এমন সময় দরজা নক করল কেউ।
ঘুম ঘুম চোখ ডলে দরজা খুলতে গেল সে। দরজা খোলামাত্র গালে সজরে থাপ্পড় পড়ায় হতভম্ব হয়ে গেল আয়না। গালে হাত দিয়ে সামনে তাকাতেই রুহ কেঁপে উঠল তার। দরজায় সৎ বাবা মাহমুদ আর ফুপি সাহেরা বানুকে দেখে ঢোক গিলল সে। দুইজনই অনেক রেগে আছে তা তাদের চেহারা বলে দিচ্ছে। সাহেরা বানু আয়নাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, সাথে মাহমুদ সাহেবও। মাহমুদ সাহেব বাতে দাঁত পিষে বললেন, তোকে বলেছিলাম পাত্রপক্ষের কেউ যেন তোকে না দেখে, কিন্তু তুই ঠিকই নিজের রূপ দেখিয়ে দিলি। পাত্রের চাচি এখন দাবি করছে তার ছেলের সাথে তোর বিয়ে দিতে হবে, না হলে তিনি মীরার সাথে আহিলের বিয়ে হতে দিবেন না। আর পাত্রের পরিবারও রাজি আহিলের চাচির কথায়। অবাকের উপর অবাক হচ্ছে আয়না। সে তো কিছুই করেনি, তাহলে এসব তার সাথে কি হচ্ছে? মাহমুদ সাহেব সাহেরা বানুকে বললেন, এই আপু, এই মেয়েকে রেডি কর জলদি। এর কারণে 2 বার আমার মেয়ের বিয়ে ভেঙেছে, এবার যদি আবার বিয়ে ভাঙে তাহলে একে আমি মেরেই ফেলব। মাহমুদ সাহেব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আয়না অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু সুযোগ দিল না সাহেরা বানু। রাগী দৃষ্টি দিয়ে বললেন, একটা কথাও বলবি না? একদম আমাদের জ্বালিয়ে খেলি তুই। যখন থেকে এই বাড়িতে এসেছিস তখন থেকে জ্বালাচ্ছিস আমাদের। এবার বিদায় হ, এখানেই চুপচাপ বসে থাক। আমি শাড়ি নিয়ে আসছি, পরে তৈরি হয়ে যাবি। সাহেরা বানু বের হতেই কান্নায় ভেঙে পড়ল আয়না। কাঁধে কেউ হাত রাখতেই ঘোলা চোখে তাকাল সে। সামনে মাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না। জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে নিম্ন স্বরে বললেন, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। এই বিয়েটা তুই করে নে আয়না মা। তোর বর যেমনি হোক না কেন, অন্তত এই নরকে যেভাবে থাকিস তার চেয়ে অনেক গুণ ভালো থাকবি, আমার বিশ্বাস। কাঁদিস না মা, যা হবে ভালো হবে। তুই শুধু ভরসা রাখ সৃষ্টিকর্তার উপর। আয়না চোখ ভর্তি জল নিয়ে নিজের মায়ের দিকে তাকাল। সে ভেবেছিল আর কেউ না হোক, অন্তত তার মা তার পক্ষে কথা বলবে। কিন্তু তার মা ও চায় সে এই বিয়েটা করুক। আয়নার ভীষণ অভিমান হল। তার মা কি জানে না, আয়না অনেক পড়াশোনা করতে চায়, জীবনে অনেক বড় হতে চায়। আয়নার স্বপ্ন ছিল সে বড় একটা চাকরি করে নিজেকে আর তার মাকে এই নরক থেকে মুক্ত করবে। কিন্তু তার এই আশাটা হয়তো পূরণ হবার নয়। চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল আয়না। এর চেয়েও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এটাকেও মেনে নিতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। চমৎকার একটা শাড়ি পরানো হয়েছে আয়নাকে, সাথে সুন্দর সব অলংকার। হয়তো পাত্রপক্ষ আগে থেকেই এসব প্ল্যান করে এসেছিল, ভাবল আয়না। না হলে এত দ্রুত কি করে সব কিছুর জোগাড় হল? একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। তার সাথে যে যা করছে তাতেই সায় দিচ্ছে। সাজানো শেষে তাকে মীরার রুমে নিয়ে যাওয়া হল। মীরা আগে থেকেই তৈরি হয়েছিল। সে যেতেই কাজী এলো বিয়ে পড়াতে। না চিনে না জেনেও একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল আয়না। হয়ে গেল বিয়ে সম্পূর্ণ অচেনা একজনের সাথে। আসার সময় কারোর সাথে একটা কথা বলেনি সে। অবশ্য তার সাথে কথা বলার, তাকে বিদায় দেয়ার মানুষের যে বড়ই অভাব। শুধুমাত্র মাই তো তাকে ভালোবাসে, আর সবার চোখে তো সে বিষ। কিন্তু মায়ের সাথেও একটা কথাও বলেনি সে। আসার পথে তার সাথে তার বর ছিল না, সে হয়তো আগেই চলে গিয়েছিল। আয়নার সাথে গাড়িতে একজন ভদ্র মহিলা বসেছিল, আর একজন তার সমবয়সী মেয়ে। আয়না আন্দাজ করেছিল মহিলাটা হয়তো তার শাশুড়িমা আর মেয়েটা হয়তো আহিলের বোন হবে। বাড়ির সামনে গাড়ি থামতে অবাক হয় আয়না। বিশাল বড় বাড়ি, হয়তো এরা অনেক বড়লোক বুঝতে পারল সে। ভিতরে আসার পর তার আন্দাজটাই ঠিক হয়, ওই ভদ্র মহিলা তার শাশুড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় কেউ নতুন বুদের বিরক্ত করেনি। যারা করতে ইচ্ছুক ছিল তাদেরও করতে দেন নি ভদ্র মহিলা। সবাইকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়েছেন। নতুন বুড়া খেতে লজ্জা পায় বলে নিজ হাতে 2 বুকে খাইয়ে দিয়েছেন। অতঃপর তাদের নিজেদের রুমে পাঠিয়ে দিয়েছেন রেস্ট নেয়ার জন্য। আয়না যতটুকু বুঝতে পেরেছে ভদ্র মহিলা অনেক ভালো। তার চিন্তা ভাবনায় আয়না মুগ্ধ হয়েছে। তারপর থেকে অচেনা বরের রুমে বসেছিল সে। সারাদিনের ঘটনাগুলো চিন্তা করতে করতে কখনো গভীর ঘুমে তলিয়ে গেছে, আয়না নিজেও বুঝতে পারে না। সারাদিনের ধকল সামলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল সে। আদৃশ একেবারে শাওয়ার নিয়েই বের হল। এখন একটু শান্তি লাগছে তার।
ওয়াশরুম থেকে বের হতেই বেডে চোখ আটকে গেল তার। আয়না বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মূলত তার শাড়ি এলোমেলো হয়ে আছে। কিছু মুহূর্তের জন্য ঘোরের মাঝে চলে গেল আদৃশ। ধীর পায়ে বেডের কাছে গিয়ে মিনিট 2 মতো আয়নাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তার কাছে মনে হল মেয়েটা একটা কিউটের দিব্যা। ফুলো ফুলো গাল দুটোর জন্য আরও বেশি কিউট লাগছে। একটু ছুতে পারলে কেমন হতো। পরমুহূর্তে নিজের চিন্তাভাবনায় নিজেই বিরক্ত হল আদৃশ। কি সব ভাবছে সে। দ্রুত ঘুরে বেলকনিতে চলে গেল সে। টাওয়েল মেলে দিয়ে রুমে এসে ভাবতে লাগল কি করা যায়। তারও তো অনেক ঘুম পেয়েছে। কিন্তু বিছানায় তো আয়না ঘুমিয়ে আছে। আয়নার সাথে সে কি করে ঘুমাবে। কিছুক্ষণ পাইচারি করার পর আদৃশ ঠিক করল সে আয়নার পাশেই ঘুমাবে। তারই তো বউ হয়। এ তো চিন্তা করার কিছুই নেই। হাঁসফাঁস করতে করতে আয়নার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আদৃশ। তার হার্টটা কেন যেন অনেক জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে চুরি করতে এসেছে। বড্ড বেশি অস্থিরতা কাজ করায় মাঝখানে একটা বালিশ দিয়ে দিল আদৃশ। এছাড়া আর কোনো রাস্তা নেই। ঘুমাতে হলে এভাবেই ঘুমাতে হবে। কিন্তু এই মেয়ে সকালে উঠে কোনো ঝামেলা না করলেই হল। এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল আদৃশ। হয়তো এখান থেকেই হবে আয়নার জীবনের নতুন সূচনা। চোখে তেজি সূর্যের আলো পড়ায় ঘুম ভাঙল আয়নার। চোখ ডলে উঠতে চাইলে বুঝতে পারল তার পেটের উপর কিছু একটা রাখা। চোখ মেলে পেটের দিকে তাকাতেই আতকে উঠল সে। কারোর হাত তার কোমর শক্ত করে জড়িয়ে আছে। হাতের মালিকের দিকে চোখ যেতেই বুঝতে পারল তার গম্ভীর স্বামী তাকে জড়িয়ে ধরে আছে। হয়তো অজান্তেই তার কোমর আঁকড়ে ধরেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়না একটা জিনিস আবিষ্কার করল। তা হল তার বর সুদর্শন হলেও মাত্রাতিরিক্ত গম্ভীর। এই যে ঘুমিয়ে আছে তাও মুখটা গম্ভীর করে রেখেছে। আয়না মনে মনে ভাবল লোকটা হাসতে জানে না নাকি। ঘুমের মধ্যেও মুখটা এমন গম্ভীর করে রেখেছে যেন কোনো ঘুমিয়ে ঘুমিয়েও কোনো সিরিয়াস কাজ করছে। নিজের আবোল তাবোল পর্যবেক্ষণ শেষে আয়নার মনে হল এবার তার ওঠা উচিত। অনেক দেরি হয়ে গেছে হয়তো। সময় দেখার জন্য মাথা এদিক ওদিক ঘোরাল আয়না। বেডের ডান দিকে কাঙ্ক্ষিত বস্তু ঘড়ি পেয়ে তাতে সময় দেখে নিল সে। 8:10 বেজে গেছে, তার মানে অনেক দেরি হয়ে গেছে। ওঠার জন্য উসখুস করতে লাগল সে। কিন্তু উঠবে তো উঠবে কিভাবে। যেই শক্ত করে ধরে রেখেছে দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল সে। অনেক সাবধানতার সাথে তাকে উঠতে হবে। না হলে লোকটা জেগে যাবে। আর লোকটা জেগে গেলে তাকেই লজ্জায় পড়তে হবে। আয়না চোরের মতো আদৃশের দিকে চোখ রেখে ধীরে ধীরে হাত উঠাতে লাগল। কিন্তু যেই ভয় মনে ছিল তাই সত্যি হল। আদৃশের ঘুম ভেঙে গেল আয়নার নড়াচড়া করায়। হাতে নরম কিছুর স্পর্শ উপলব্ধি করায় ঘুমে ব্যাঘাত ঘটল আদৃশের। পিটপিট করে চোখ খুলে পাশে থাকাতেই দেখল আয়না গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়না আগে থেকেই তাকিয়ে ছিল আর আদৃশের তাকানোতে দুজনের দৃষ্টির মিলন ঘটল। হঠাৎ করে আদৃশের তাকানোতে ভরকে গেল সে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়না। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। সে আদৃশের দিক থেকে নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। গাল দুটোতে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এটা খুবই ছোট একটা বিষয়, তারপরও তার কেন যেন লজ্জা লাগছে। বড্ড বেশি লজ্জা লাগছে। আদৃশ আয়নার এমন অদ্ভুত ব্যবহারের কারণ বুঝে উঠতে পারল না প্রথমে। আয়নার লাল আভাযুক্ত ফুলো ফুলো গালজোড়া অবলোকন করতে লাগল। মনে মনে ভাবতে লাগল মেয়েটা এত আদুরে কেন। এই লাল আভাযুক্ত ফুলো গাল দেখে ইচ্ছা করছে একটু টেনে আদর করে দেই। কিন্তু এই মেয়ে লজ্জা পাচ্ছে কেন। পরক্ষণেই নিজের হাতের দিকে নজর যেতেই ঘটনার বুঝতে পারল আদৃশ। নিজের হাত আয়নার কোমরে দেখে অপ্রস্তুত হল সে। দ্রুত হাত সরিয়ে উঠে বসল। আয়নাও উঠে বসে গেল। হাতে, গলায় আর গালের কিছু অংশে চিটমিট করে জ্বলছে। হয়তো গহনা আর শাড়ির ঘষাতে এমন হয়েছে। আয়না হাতের লাল লাল হওয়া জায়গাটা দেখছে। আদৃশ উসখুস করছে কিছু বলার জন্য। শেষে আয়নার দিকে না তাকিয়েই এক নিঃশ্বাসে বলল, শোনো, আমি দুঃখিত। আমি আসলে তেমনটা ইচ্ছা করে করিনি। আমি অমন ছেলে না। ঘুমের ঘোরে হয়ে গেছে। নিজের কথা শেষ করে আর এক সেকেন্ডও বসল না আদৃশ। সোজা ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। আয়না এখনও হা করে আদৃশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদৃশের বলা সরি এখনও তার হজম হয়নি। আদৃশ যে সরি বলবে চিন্তার বাহিরে ছিল তার।
অন্যদিকে আদৃশ ওয়াশরুমের দরজা লক করে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। মুখে পানির ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল। নিজের মাঝের পরিবর্তনগুলো দেখার চেষ্টা করতে লাগল। নিজেই নিজেকে বলতে লাগল, এসব কি হচ্ছে আমার সাথে? ওই মেয়ের কাছাকাছি থাকলে আমার হার্ট এত জোরে লাফায় কেন? যেই আমি কখনো কারোর সামনে নিজের অনুভূতি প্রকাশ করি না, সেই আমার সবকিছু ওই মেয়ের সামনে থাকলে এলোমেলো হয়ে যাচ্ছে। ওহে, এক রাতে আমার মাঝে এই পরিবর্তন কোথা থেকে আসলো? এতটুকুন একটা পুচকি মেয়ের সামনে আমি আদৃশ কখনোই নত হতে পারি না, কখনোই না। নিজের চুল খামচে ধরল আদৃশ। পুনরায় বিড়বিড় করল, নিজেকে আর নিজের অনুভূতিকে সামলে রাখতে হবে। এসব প্রেম ভালোবাসা কিছু হয় না, সব ধোঁকা, সব। আর এসব অল্প বয়সী মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। সেই আবেগে আমি একজন ম্যাচুর মানুষ হয়ে গা ভাসাতে পারি না। আয়না এখনও আগের জায়গায় বসে আছে। কি করবে বুঝতে পারছে না। গহনাগুলো সব একে একে খুলে রেখেছে। কিন্তু শাড়ি, তা তো চেঞ্জ করা হল না। পরনের শাড়িটাকে এখন খুব বেশি বিরক্তিকর লাগছে আয়নার। শরীরটা মেজমেজ করছে। শাওয়ার নিতে পারলে ভালো লাগত। কিন্তু তার লাগেজ, কাপড় কোথায় আছে জানা নাই তার। তাই বিরক্ত লাগা সত্ত্বেও চুপচাপ বসে আছে। আদৃশ ফ্রেশ হয়ে এসে দেখল আয়না ঠোঁট উল্টে নিজের হাত উল্টে পাল্টে দেখছে। প্রথমে এর কারণ না ধরতে পারলেও গলার দিকে চোখ যেতেই একটু অস্থিরতা কাজ করল আদৃশের মনে। গলার দিকটায় লাল লাল হয়ে আছে। সে 1 পা, 2 পা করে আয়নার কাছে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল, হাতে, গলায় কি হয়েছে? এমন লাল লাল হয়ে আছে কেন? আয়না হুট করে আদৃশের আওয়াজ শুনে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল, শাড়ির কাজ আর গহনার ঘষা লেগে এমন হয়েছে। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। এখন এই দাগ দেখে মানুষজন উল্টাপাল্টা ভাবলে কি হবে? আয়নার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, স্টুপিড একটা। এসব জঞ্জাল পরে ঘুমালে তো এমন হবেই। এখনও বসে আছো কেন স্টুপিড? যাও ড্রেস চেঞ্জ করে আসো। আদৃশের বকা খেয়ে আয়নার মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে ভাবতে লাগল, তার জামাই ও বুঝি রিয়ার আর তার মার জামাইয়ের মতো হবে। কি হলো যাও? আয়নার হেলদোল না দেখে হালকা ধমক দিয়ে বলল আদৃশ। আয়না কেঁপে উঠে কেঁদেই ফেলল এবার। কোনো শব্দ হচ্ছে না, শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আয়নার চোখে পানি দেখে আদৃশ নিজের বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। তার এই অল্প বকায় যে আয়না কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। আদৃশ আয়নার দিকে ঝুঁকে বিছানার দুপাশে নিজের হাত রাখল। হঠাৎ আদৃশের এত কাছে আসার কারণ বুঝে উঠল না আয়না। ফেলফেল করে তাকিয়ে রইল সে। আদৃশ আয়নার চোখে চোখ রেখে বলল, কি সমস্যা? ফ্রেশ হতে বললাম তাতে কাঁদলে কেন? তোমার কি এই জঞ্জাল পরে বসে থাকতে ইচ্ছা করছে? তাহলে বসে থাকো। আয়না নিম্ন স্বরে বলল, আসলে আমার লাগেজ কোথায় আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে কি পরব? এবার কাহিনী বুঝল আদৃশ। আয়নার কপালে একটা টোকা মেরে বলল, তুমি আসলেই একটা স্টুপিড। এতক্ষণ বলা যেত না এই কথা। আদৃশ নিজের ফোন নিয়ে বেলকনিতে চলে গেল কাউকে কল করতে। আয়না কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, বারবার স্টুপিড স্টুপিড করে কেন? এখন তো জানল কি সমস্যা, তাও হেল্পও করল না। লোকটা একদম ভালো না। আদৃশ ফোনে কথা শেষ করে রুমে ঢুকে দেখল আয়না নাক মুখ কুঁচকে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আদৃশ গেস করল হয়তো তাকে নিয়েই কিছু বলছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়তেই আদৃশ গিয়ে দরজাটা খুলে দিল। আয়না দেখল কালকে গাড়িতে তার পাশে বসা মেয়েটি ভেতরে ঢুকছে। তার হাতে অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। আদৃশ মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, শোন, আমার কিছু কাজ আছে। আমি ছাদে যাচ্ছি। কেউ ডাকলে আমাকে একটু জানিয়ে দিস। আর আমি যাওয়ার পর এই বাচ্চাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপর যাবি। না হলে আবার অন্য কোনো ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। কথা শেষ করে আয়নার দিকে বাঁকা চোখে তাকাল আদৃশ। আয়না গাল হালকা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়নার রাগ হচ্ছে। তাকে বাচ্চা কেন বলবে? সে তো এতটাও বাচ্চা না। আদৃশ আয়নাকে বাচ্চা বলায় হুহা করে হেসে দিল মেয়েটা। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইও। আমি ভাবিকে সুন্দর মতো তৈরি করে নিচে নিয়ে যাব। আর শোনো, 1:00টায় সবাই ব্রেকফাস্ট করবে। কালকে দেরিতে ঘুমানোর কারণে অনেকেই উঠতে পারেনি। তাই আজকে একটু লেটে ব্রেকফাস্ট করা হবে। তুমি 1:00টার সময় টেবিলে চলে এসো, তাহলেই হবে। এবার বের হও।
তোমার বুকে রেডি করি। আদৃশ মাথা নেড়ে সম্মতি জানাল। একবার আয়নার দিকে তাকিয়ে স্টাডি টেবিলের কাছে চলে গেল। অনেকগুলো ফাইল টাইপ কিছু ল্যাপটপ আর ফোন নিয়ে রুম থেকে চলে গেল। আয়না আদৃশের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা গাল টেনে দেয়াতে ধ্যান ভাঙল তার। মেয়েটা আয়নার গাল টেনে বলল, ভাবি, ভাইও কিন্তু ঠিকই বলেছে। তুমি আসলেই একটা বাচ্চা, একদম কিউট বাচ্চা। আমার তোমাকে দেখে অনেক আদর আদর পাচ্ছে। ওহো, তোমাকে তো আমার পরিচয় দেয়া হল না। আমি আনিকা, আদৃশ আর আহিল ভাইয়ার ছোট বোন। আয়না মনে মনে ভাবল, এই আদৃশটাকে? আহিল ভাইয়া তো মীরা আপুর বর। তাহলে আদৃশ কি উনি? হায় তো। মনে মনে বার কয়েক আদৃশের নাম আওড়াল আয়না। এর মধ্যেই আনিকা বলতে লাগল, আমি অনার্স প্রথম বর্ষে আছি, শীঘ্রই দ্বিতীয় বর্ষে চলে যাব। আমি তো মনে হয় তোমার তুলনায় বড়। অবশ্য বয়সে বড়, সম্পর্কে তুমি আমার বড়। তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো। যেভাবেই ডাকো না কেন, আমাকে নিজের বান্ধবী মনে করবে কেমন? আজ থেকে তুমি, আমি ফ্রেন্ড। ওকে? আয়না আনিকার বন্ধুত্বসুলভ ব্যবহারে খুব খুশি হল। আনন্দে চোখ জলজল করে উঠল তার। হালকা হেসে বলল, ওকে, কিন্তু তুমি তো আমাকে ভাবি ভাবি করছ। তাহলে কিভাবে হবে? তুমি আমাকে নাম ধরে ডাকবে। আনিকা বলল, সম্পর্কে তুমি আমার বড় ভাবি হও, তাই তোমাকে ভাবি ডাকতেই হবে। নাহলে মা, বড় আম্মু রাগ করতে পারে। আচ্ছা, এক কাজ করা যাক, তোমাকে সবার সামনে ভাবি ডাকব, আর অন্যান্য সময় আয়না। ওকে? আয়না বলল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। ওকে? আনিকা আয়নাকে তাড়া দিয়ে বলল, এবার যাও তো, দ্রুত শাওয়ার নিয়ে আসো। তোমাকে রেডি করে দেই। এই যে এই ব্যাগ নিয়ে যাও, এর মধ্যে প্রয়োজনীয় সব জিনিস আছে। আর শাড়িটা বাইরে থাক, তুমি বাইরে আসলে আমি পরিয়ে দিচ্ছি। আয়না সম্মতি জানিয়ে চলে গেল ফ্রেশ হতে। আনিকা আয়নাকে নিচে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলের কাছাকাছি আসতেই আয়না দেখল তিনজন মহিলা আর তার আপু মিলে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তিনজনের মধ্যে কালকের সেই ভদ্র মহিলাও আছেন। তিনি আয়নাকে দেখামাত্র এগিয়ে আসলেন। কাছাকাছি এসে গালে হাত রেখে বললেন, আম্মু, ঘুম ভালো হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? এত আদুরে গলায় জিজ্ঞাসা করায় চোখ ভরে উঠল আয়নার। কতগুলো দিন পর কেউ এভাবে তার খোঁজ নিল। তার মাও তো তাকে অনেক ভালোবাসে, কিন্তু সৎ বাবার কারণে তার ধারে ঘেঁষতে পারত না। আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। কিন্তু আয়নার চোখে পানি দেখে অস্থির হয়ে গেল মহিলাটি। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? তোমার চোখে পানি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? নাকি আদৃশ কিছু বলেছে? বলো আমাকে। আয়না দ্রুত মাথা নাড়াল, চোখের পানি মুছে বলল, আসলে আন্টি আপনার ওইভাবে জিজ্ঞেস করায় আম্মুর কথা মনে পড়ে গেল, তাই চোখে পানি চলে এসেছে। ভদ্র মহিলাটি আলতো হেসে আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাবে তো? মন খারাপ করার কি আছে? আর আম্মাজান, আমিও কিন্তু তোমার আরেকটা আম্মু, তাই আদৃশ যেভাবে আম্মু বলে ডাকে সেভাবেই আম্মু আর তুমি করে বলবে, নাহলে কিন্তু আমি রাগ করব। হুম। আয়না একের পর এক অবাক হচ্ছে। এই বাড়ির সবাই কি এতটা ভালো? এত জলদি তাকে এতটা আপন করে নিচ্ছে। এর মধ্যে আরেক মহিলা এগিয়ে এসে বলল, এই যে আমিও কিন্তু আরেকটা মা তোমার। আমাকে ছোট মা বলবে, ঠিক আছে তো? এদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হল আয়না। মুখ দিয়ে কোনো কথা আসল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানাল। আর চোখে একবার মীরার দিকে তাকাল। মীরার ঠোঁটেও হাসি লেগে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আয়না। তার মানে তার মীরা আপু রাগ করে নেই তার উপর। এই যে পিচ্চু, শোনো, আমি কিন্তু তোমার বড় ভাইয়া, বুঝলে? পিছন থেকে কারোর কথায় তার দিকে তাকাল আয়না। আহিলকে চিনতে তার অসুবিধা হল না। আহিল পুনরায় বলল, আমাকে ভাইও বলবে। এমনিতে আমার একটা পেতনি বোন আছে, কিন্তু তুমি আমার ভালো বোন হবে। আর কোনো কিছুর দরকার হলে ভাইউকে বলবে, বুঝেছ? আয়না আলতো হেসে মাথা নাড়াল। আনিকা মুখ ফুলিয়ে রাগী চোখে তাকাল আহিলের দিকে। আহিলের হাতে জোরে একটা চিমটি দিতেই লাফিয়ে উঠল সে। বলল, আরে তুই তো আমার সোনা বোন, লক্ষ্মী বোন। মারিস না প্লিজ। সবার সামনে আমার ইজ্জত মেরে দিল এই মেয়ে। আহিলের কথায় সবাই হেসে দিল। সবাই এত ভালো দেখে মনে মনে ভীষণ শান্তি অনুভব করল আয়না।
ঠিক 1:05 আগে টেবিলে হাজির হল আদৃশ। আহিল আর আহিলের বাবা বসেই ছিল। আদৃশ বসতেই তার পেটে একটা খোঁচা দিল আহিল। ফিসফিস করে বলল, কি ব্রো, বাসর রাত কেমন কাটল? আদৃশ কটমট চাহনি দিতেই ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে গেল আহিল। একে একে সবাই টেবিলে এসে বসছে। সবার শেষে রান্নাঘর থেকে একত্রে বের হল আয়না আর আদৃশের আম্মু অনু। দুইজনের মধ্যে অনেক ভাব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনু আয়নাকে কিছু একটা বলছে আর আয়না মিটমিট করে হাসছে। আয়নার হাসিতে চোখ আটকে গেল আদৃশের। হাসলে ফোলা গালজোড়া আরও কিছুটা ফুলে উঠছে, যার কারণে মারাত্মক কিউট লাগছে তাকে। আদৃশের গম্ভীর চাহনি আয়নার উপর বিচরণ করতে লাগল। হালকা রঙের একটা শাড়ি পরানো হয়েছে আয়নাকে। মুখে নেই কোনো প্রসাধনীর ছাপ, তারপরও কতটা স্নিগ্ধ, পবিত্র লাগছে। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদৃশ। মনে মনে বলতে লাগল, কি হচ্ছে আমার সাথে? আমার চোখেজোড়া এতটা বেহায়া কি করে হতে পারে? না, নিজের চোখকে সামলে রাখতে হবে, নাহলে এই চোখই আমার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে। কি গো আদৃশের মা, শেষ পর্যন্ত নিজের এত বড় ডাক্তার ছেলের জন্য এই অল্প শিক্ষিত মূর্খ মেয়ে ধরে নিয়ে এলে। আর কোনো মেয়ে মিলেনি নাকি? কোথায় আদৃশ বাবা, যেমন সুন্দর তেমন যোগ্যতা? আর কোথায় এই চুনোপুটি মেয়ে? এই মেয়ের কোনো যোগ্যতা আছে নাকি আদৃশ বাবার বউ হওয়ার? প্রতিবেশী মহিলা আয়ানাকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বলল। লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়ানা। চোখ ভরে উঠল তার। নাস্তা করার পরপরই কিছু প্রতিবেশী মহিলা এসেছিল বু দেখতে। তাদের নাকি বিকেল পর্যন্ত সহ্য হচ্ছিল না, তাই এখনই বু দেখতে চলে এসেছে। তাই আয়ানা আর মীরাকে পরিপাটি করে তাদের সামনে নিয়ে আসা হয়, আর তাদের মধ্যে একজন উপরোক্ত কথাগুলো বলে। আদৃশের মা অনু আলতো হেসে বলে, ভাবি, আমার ছেলে বুয়ের যোগ্যতা আপনাকে যাচাই করতে হবে না, ওটা আমরা দেখে নিব। তাই এই বিষয়ে আপনার মাথা না ঘামালেই ভালো হয়। কিন্তু মহিলা দম্বার পাত্র না। মুখ ঝামটা মেরে বলল, মাথা ঘামাবো না কেন ভাবি? আপনার ছেলে আদৃশের জন্য আমার ভাগ্নির প্রস্তাব দিলাম, আপনি রাজি হলেন না। আমার ভাগ্নি কোন অংশে কম ছিল? দেখতে যেমন সুন্দরী তেমনি শিক্ষিত, ডাক্তারি পাস করেছিল, রূপে গুণে অনন্যা আমার ভাগ্নি। আর এই মেয়ে, বয়স ও তো একেবারে অল্প মনে হচ্ছে। না আছে শিক্ষা আর না আছে যোগ্যতা। কি দেখে একে নিজের একমাত্র হীরের টুকরো ছেলের বু করলেন? এ তো অপমান আর সহ্য হচ্ছে না আয়ানার। জীবনে তো কম অপমান খোটা সহ্য করেনি। বাবার বাড়িতে কথা শুনতে শুনতে দিন গেছে, তার এখন কি শ্বশুর বাড়িতেও? তার জীবনে ঘটা কোনো কিছুর পিছনেই তো তার হাত নেই। সে তো চেয়েছিল অনেক পড়ালেখা করতে, তার তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব যে মাটি চাপা পড়ে গেল। প্রতিবেশী মহিলার সাথে তাল মিলিয়ে আরেকজন মহিলা মুখ বাঁকা করে বলল, হ্যাঁ গো অনু, মিতালি তো ঠিকই বলছে। এমন অশিক্ষিত মেয়েকে নিজের বাড়ির বু করলে কিভাবে? আমার বু শিক্ষিত হোক বা অশিক্ষিত, মূর্খ হোক বা অল্প শিক্ষিত, তা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। লাইফটা আমার, বু ও আমার। অথচ আপনাদের চিন্তা দেখি অনেক বেশি। আমরা আপনাদের প্রতিবেশী। প্রতিবেশীর উপকার করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি না করে ফেলেন। সবার জন্য এত চিন্তা দেখাতে গেলে পরে দেখা যাবে ব্রেন স্ট্রোক করে ফেলেছেন। তাই নিজেদের মাথায় এত চাপ দেয়া বন্ধ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আদৃশের কড়া জবাবে দমে গেল মহিলাগুলো। আদৃশের আগমনে আর জবাবে হাসি ফুটল পরিবারের উপস্থিত সকলের মুখে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। লাল চোখে মহিলাগুলোর দিকে তাকিয়ে আছে আদৃশ। প্রচণ্ড রাগ হচ্ছে তার। একটু বাইরে যাবে ভেবেছিল সে, তাই রেডি হতে রুমে গিয়েছিল। কিন্তু নিচে এসে এমন কিছু শুনে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি সে। মিতালি নামক মহিলাটি আরও কিছু বলতে চাইলে হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল আদৃশ। মহিলাও চুপ বনে গেল। আদৃশের রাগ সম্পর্কে তাদের সবারই জানা আছে। এমনিতে চুপচাপ থাকলেও রেগে গেলে সবার পক্ষে ঠেকানো মুশকিল হয়ে যায়। আদৃশ পুনরায় শক্ত গলায় বলল, আমার বুকে আমি শিক্ষিত বানিয়ে নিব, আমার যোগ্য করে গড়ে তুলব। তাই আপনারা আপনাদের চিন্তা কমিয়ে ফেলুন। বু দেখতে এসেছেন, বু দেখুন, কিন্তু যাচাই করবেন না। কারণ সে আমার স্ত্রী, আমার আর আমার পরিবারের মতামতে হয়েছে, আপনাদের মতামতে না। পরবর্তীতে যেন কখনও আপনাদের আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলাতে দেখি।
নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করে গটগট করে পা ফেলে বাইরে চলে গেল আদৃশ। আদৃশের বলা কথায় মুখ কালো হয়ে গেল মহিলাগুলোর। তারাও বেরিয়ে গেল বাড়ি থেকে। মহিলাগুলো যেতেই আনিকা লাফিয়ে উঠে বলল, বাহ, ব্রত আজকে ফাটিয়ে দিয়েছে। সেই জবাব দিয়েছে। মহিলাগুলোর মুখ একেবারে বন্ধ হয়ে গেল। এক একটা শাকচুন্নি মার্কা মহিলা। আমার তো ইচ্ছা করছিল তাদের চুলগুলো টেনে টেনে ছিঁড়ি। আসছে নিজের ভাগ্নি নিয়ে। তার ভাগ্নি কেমন পেতনি মার্কা আমরা জানি না ভেবেছে। বাপের টাকায় প্রাইভেট পড়াশোনা করেছে। সে নাকি আবার মেধাবী। ছোট ছোট কাপড় পরে দুনিয়ার আটা ময়দা মুখে লেপে থাকে। সে নাকি আবার সুন্দরী। হু হ। আনিকার এক্সপ্রেশন আর বলার ধরনে হেসে ফেলল সবাই। অনু আনিকার কান টেনে ধরে বলল, বড়দের নিয়ে এভাবে কথা বলতে হয়। কাউকে নিয়েই এভাবে বলতে হয় না। আনিকা ব্যথায় চিল্লিয়ে বলল, বড় মা, ছাড়ো আমার কান। ব্যথা পাচ্ছি তো। আর আমি কি সেধে ওই মহিলাকে এসব বলতে গিয়েছি? সেই তো সবসময় এমন ধরনের কাণ্ড করে। অনু কান ছেড়ে দিয়ে গালে হালকা চাপড় দিয়ে বলল, তাও এভাবে বলবি না। বুঝেছিস? আনিকা গাল ডলতে ডলতে মাথা নাড়াল। আয়ানা। অনু আর আনিকার কাণ্ডে হেসে ফেলল। তার চোখে এখনও পানির ছাপ আছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। আদৃশ যে তার পক্ষে কথা বলবে ভাবতেও পারেনি সে। আয়ানা মনে মনে ভাবতে লাগল, এই বাড়ির সবাই এতটা ভালো কেন? আর লোকটাকে আমি খারাপ ভেবেছিলাম। কিন্তু সে এতটাও খারাপ না। আয়ানার ভাবনার অবসান ঘটল অনুর কথায়। সে আনিকাকে বলল, যা তো আনিকা, আয়ানাকে রুমে দিয়ে আয়। একটু রেস্ট নিক। তারপর আবার রিসেপশন এর জন্য তৈরি হতে হবে। আনিকা সম্মতি জানিয়ে আয়ানাকে নিয়ে রুমে দিয়ে আসল। আদৃশের রুমের বেলকনিতে এই প্রথম প্রবেশ করল আয়ানা। একটা শীতল বাতাস ছুঁয়ে গেল তার শরীর জুড়ে। বেলকনিতে এসে মনটা ভালো হয়ে গেল আয়ানার। আদৃশের রুম যেমন পরিপাটি, তেমন বেলকনিও। বিশাল বড় বেলকনি, এক সাইডে দুইটা সোফা রাখা। হয়তো এখানে বসে কাজ করে সে। আর আরেক সাইডে একটা দোলনা টাঙানো। সামনে অনেকগুলো গাছ সাজানো। ফুল গাছ হয়তো। কিছু কিছু গাছে কলি এসেছে। শীঘ্রই হয়তো ফুল ফুটবে। আয়ানা দোলনায় গিয়ে বসে পড়ল। তাকে রেস্ট নিতে বলা হয়েছিল। কিন্তু অনেকক্ষণ একাত ওকাত করেও তার ঘুম আসল না। তাই বেলকনিতে চলে এসেছে। দোলনায় বসে শীতল বাতাস উপভোগ করতে লাগল সে। কিন্তু আয়ানার শান্তি বোধহয় সহ্য হল না আদৃশের। পিছন থেকে এসে বলল, এই মেয়ে শোনো। হঠাৎ করে আদৃশের আওয়াজে ভয়ে দাঁড়িয়ে গেল আয়ানা। মনে মনে বলতে লাগল, দোলনায় বসার জন্য বকা দিবে নাকি? আয়ানার ধারণাকে ভুল প্রমাণিত করে আদৃশ বলল, পড়াশোনা কতদূর জানো? মানে বলতে চাচ্ছি কোন ক্লাসে পড়ো তুমি? আয়ানা অবাক হল পড়াশোনার কথা জিজ্ঞেস করায়। মাথা নিচু রেখে নিম্নস্বরে জবাব দিল, এবার এইচএসসি দিয়েছি। আদৃশ আয়ানার কাছাকাছি এসে দাঁড়াল। শান্ত কণ্ঠে ফের জানতে চাইল, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কি নিয়ে পড়াশোনা করতে চাও? আয়ানা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। কিন্তু আদৃশ কপাল কুঁচকে বলল, আমাদের প্রত্যেকের জীবনেই নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য পূরণের মাঝে কোনো কিন্তু রাখা উচিত না। তাহলে কখনোই সেই লক্ষ্য পূরণ হবে না। চাই প্রবল ইচ্ছাশক্তি। এমন একটা কনফিডেন্স থাকা দরকার, আমার জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, আমি আমার লক্ষ্যে স্থির থাকব, তাহলেই সফলতা আসবে। আদৃশের কথাগুলো শুনে মুগ্ধ হল আয়ানা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদৃশের দিকে। সে তো কখনো এভাবে ভেবে দেখেনি, আর না তাকে কেউ এভাবে বুঝিয়েছে। আচ্ছা, এইচএসসি পরীক্ষার তো প্রায় 1 মাস হয়ে যাবে। তুমি কোন কোচিং এডমিশন নিয়েছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য? আদৃশের কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। কি বলবে সে এখন? অনেক কষ্টে সে এতদূর এসেছে। পড়েছে কম বেতনের স্কুল, কলেজে। আর এডমিশনের জন্য কোনো কোচিং ভর্তি হতে গেলে তো এক মুঠ টাকার প্রয়োজন। কে দিবে তাকে এত টাকা? সৎ বাবাকে একবার কোচিং ভর্তি করানোর কথা বলতেই খেকিয়ে উঠেন তিনি। মুখের উপর বলে দিয়েছেন একটা টাকাও তিনি দিবেন না। আয়নার পিছনে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। আর কোনো টাকা খরচ করবেন না। সেদিন খুব কেঁদেছিল আয়না। বাবা না থাকলে যে একটা সন্তানের জীবন নরকীয় হয়ে যায় তা হারে হারে টের পেয়েছে সে। এরপর থেকে সে পাঠ্য বইগুলো ভালো করে পড়ছে। কলেজের এক শিক্ষকের কাছ থেকে জেনে নিয়েছে মেডিকেল এডমিশন কী ধরনের প্রশ্ন হয়। সেভাবেই নিজে থেকে চেষ্টা চালিয়ে গিয়েছে। যতটুকু নিজে থেকে পারা যায়।
রিয়া আয়নার অবস্থা সম্পর্কে অবগত ছিল। আয়নার ইচ্ছা আর মেধা দেখে তার খুব ইচ্ছা করত আয়নাকে সাহায্য করতে। কিন্তু সে নিজেও যে গরিব ঘরের সন্তান। তারপরও সে নিজের এক আত্মীয়ের ছেলের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পুরনো কিছু মেডিকেল এডমিশনের বই জোগাড় করে দেয় আয়নাকে। যেদিন রিয়া আয়নাকে বইগুলো দিয়েছিল সেদিনও কেঁদেছিল আয়না। তবে সুখের কান্না। অনেকক্ষণ রিয়াকে জড়িয়ে ধরে বসেছিল। এমন বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আয়নাকে চিন্তায় মগ্ন দেখে তার কপালে টোকা দিল আদৃশ। ভাবনার মাঝে কপালে টোকা পড়ায় চমকে উঠল সে। আদৃশ বলল, এত কি ভাবো? হ্যাঁ, কিছু বললেই ভাবনার সাগরে ডুবে যাও। এরপর থেকে কিছু জিজ্ঞেস করলে আগে আমার উত্তর দিবে, তারপর নিজের ভাবনা খুলে বসবে। আদৃশের কথায় আয়না বেক্কল বনে গেল। ভাবনা যখন আসবে তখনই না ভাববে, নাকি ভাবনাকে উঠিয়ে রাখবে তারপর ফ্রি টাইমে ভাবতে বসবে? তোহ বলেন ম্যাডাম কোন কোচিং এ ভর্তি হয়েছেন? আয়না চোখ নামিয়ে নিচু স্বরে জবাব দিল, কোনো কোচিং এ না। আয়নার কথায় অবাক হল আদৃশ। হালকা চিল্লিয়ে বলল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। হোয়াট? আর মাত্র কয়দিনই বা বাকি আছে, আর তুমি এখনও কোথাও ভর্তি হওনি? স্টুপিড, কিসের অপেক্ষা করছিলে? আর আমার জানামতে তোমরা তো এতটাও দরিদ্র ফ্যামিলির নও যে কোচিং এ ভর্তি হওয়ার সামর্থ্য নেই। আয়না কি বলবে ভেবে পেল না, তাই মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আদৃশ কিছুক্ষণ আয়নার মুখ পর্যবেক্ষণ করে বুঝল নিশ্চয়ই কোনো কারণ আছে যা আয়না বলতে চাচ্ছে না। তাই আর আয়নাকে ঘাটাল না। আদৃশ বলল, তোমার সার্টিফিকেট, জরুরি কাগজপত্র নিয়ে এসেছ? আয়না না বোধক মাথা নাড়ল। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আমার জানামতে আজ রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাওয়া হবে। তখন সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে। আগামীকাল তোমাকে কোচিং এ ভর্তি করে দিব। তবে শর্ত একটাই, জান লাগিয়ে পড়বে। মাথায় রাখবে ভালো কোনো জায়গায় তোমার চান্স পেতে হবেই হবে। আদৃশের কথায় আয়নার ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়না তো আশাই ছেড়ে দিয়েছিল পড়াশোনা করার, কিন্তু তার স্বামী আর শ্বশুর বাড়ির লোক যে তাকে পড়াশোনা করতে দিবে ভেবে আয়নার মনটা আনন্দে নেচে উঠল। আদৃশ নিজের কথা শেষ করে বেলকনি থেকে যেতেই আনন্দে কয়েকটা লাফ দিল আয়না। কিন্তু বেলকনির ডোরে আদৃশকে দেখে চোর ধরা পড়ার মতো দাঁড়িয়ে গেল সে। মুখের হাসি নিভে গেল। আয়নার মুখের এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আদৃশের। নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় আয়নাকে বলল, শুধু ব্যাঙের মতো লাফালে হবে না, অনেক অনেক পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন বাচ্চা? শুধু শুধু বাচ্চা বলি নাই। আয়না আদৃশের কথায় মারাত্মক লজ্জা পেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি সে। নিজের চঞ্চলতা সে কখনো কারোর সামনে প্রকাশ করে না, সব সময় গম্ভীর চুপচাপ থাকে। তার মানে এই নয় যে তার মাঝে চঞ্চলতা নেই। এক সময় সে চঞ্চল ছিল, অনেক বেশি হাসি খুশি ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। আদৃশ আয়নার কপালে আরেকটা টোকা দিল। এবার বিরক্ত হল আয়না। রাগ করে মনে মনে বলতে লাগল, বারবার কপালে টোকা দেয় কেন? আমি বুঝি ব্যথা পাই না? আদৃশ বলল, বারবার কোন ভাবনার জগতে হারিয়ে যান আপনি? 1 ফুটের বাচ্চা, তার নাকি আবার এত চিন্তা? যেটা বলতে এসেছিলাম, বোরিং লাগলে আনিকার কাছে যেতে পারো। তুমি রেস্ট করছো ভেবে সে একাই টি করে ঘুরে বেড়াচ্ছে। এবার আর দাঁড়াল না আদৃশ, সোজা রুম থেকে বেরিয়ে গেল। আদৃশ তার ভালো লাগার কথা চিন্তা করছে ভেবে ভীষণ ভালো লাগল আয়নার। কিন্তু তাকে 1 ফুটের বাচ্চা কেন বলল? তার উচ্চতা 5-4 ফুট। সে কেন 1 ফুটের বাচ্চা হতে যাবে ভেবে গাল ফুলাল সে। তাকে টিটকারি মেরেছে আদৃশ বুঝে আসল তার। রিসেপশন শেষে আয়নাদের বাড়িতে এসেছে আয়নাদৃশ আর মিরাহিল। গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করল আয়না। আয়নার থমথমে মুখ, ভয়ার্ত চাহনি গভীরভাবে অবলোকন করল আদৃশ। ভিতরে প্রবেশ করতেই মীরার বাবা মাহমুদ সাহেব এগিয়ে আসলেন। মেয়ে আর মেয়ের জামাইকে বুকে জড়িয়ে নিলেন। সৌজন্যতার খাতিরে আদৃশকেও জড়িয়ে ধরলেন। কুশল বিনিময় করলেন, কিন্তু আয়নার দিকে তাকিয়েও দেখলেন না। এসব দেখে মন ব্যথিত হল আয়নার। খুব করে নিজের বাবার কমতি অনুভব করল সে। সেই ব্যথা কিছুটা কমল মায়ের জড়িয়ে ধরায়। অনামিকা বেগম অশ্রুসিক্ত চোখে এগিয়ে এসে 2 মেয়েকে সয়ত্নে বুকে জড়িয়ে নিলেন। বড্ড ভালোবাসেন তিনি 2 মেয়েকে।
হয়তো আয়ানাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ মেয়েটা এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে। তিনি মন ভরে 2 মেয়ের জন্য দোয়া করেছেন, যেন তার মেয়ে দুটো সুখে থাকে। তার মতো ভাগ্য যেন কারোর না হয়। অনামিকা বেগম 2 মেয়েকে ছেড়ে জামাইদের ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর ড্রয়িং রুমে এনে বসালেন সবাইকে। আশেপাশের কিছু মানুষও এসেছে নতুন জামাই বউ দেখতে। আয়না দৃষ্টি এদিক ওদিক ঘোরাতেই তার চোখে পড়ল সাহেরা বানুর মেয়ে সারার উপর, যে এখন আদৃশকে দেখতে ব্যস্ত। একদৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। ব্যাপারটা ভালো লাগল না আয়ানার। সারাও সাহেরা বানুর মতো হিংসুক স্বভাবের। তার ভালো সহ্য করতে পারে না। একবার কলেজের একটা ক্লাস টেস্টে প্রথম হওয়ায় স্যার পুরস্কার স্বরূপ একটা কলম দিয়েছিল আয়ানাকে। কলমটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আয়ানা। আর কলমটা দেখতেও খুব কিউট ছিল। কোনোভাবে কলমটা সারার নজরে পড়ে যায় আর সে কলমটা নিতে চায়। কিন্তু আয়ানা কলম দিতে চায়নি বলে সাহেরা বানুর কাছে বিচার দেয় সারা। সাহেরা বানু তাকে নানাভাবে অপমান করে কলমটা কেড়ে নিয়ে সারাকে দিয়ে দেয়। আর এখন সেই সারা আদৃশের দিকে নজর দিচ্ছে। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগল আয়ানার। সারা তার মাকে টেনে আড়ালে নিয়ে গেল। সাহেরা বানু বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা, এভাবে নিয়ে আসলি কেন? সারা দাঁতে দাঁত চেপে বলল, মা, তুমি তো বলেছিল আয়ানার কোনো বুড়োর সাথে বিয়ে হয়েছে। কিন্তু কি, ছেলে তো অনেক সুন্দর। সাথে শুনছি সে নাকি ডাক্তার। ও সাহেরা বানু নাক ছিটকে বললেন, তাই তো দেখছি। আমিও তো জানতাম ছেলে বুড়ো। আর বিয়ের সময় ছেলেকে দেখার ও সুযোগ পাইনি। নাহলে কখনোই ওই মেয়ের সাথে এত ভালো ছেলের বিয়ে হতে দিতাম না। কোনো না কোনোভাবে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। মায়ের কথায় আশকারা পেয়ে আয়ানাকে অপদস্থ করার ফন্দি আটতে লাগল সারা। কিরে আয়ানা, ঠিকই তো বড়লোক হ্যান্ডসাম ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিলি দেখি। তা কিভাবে সালি শুনি? এমনিতে তো এমন ভান করিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আর সময় মতো ঠিকই ছক্কা মারলি। বাই দ্য ওয়ে, তোর জামাইটা কিন্তু সেই সুন্দর। আবার ডাক্তার ও বলে। তা কিভাবে পটালি? আমাকেও কিছু টিপস দে। হঠাৎ এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেল আয়ানা। পিছনে ঘুরে দেখল সাহেরা বানুর মেয়ে সারা দাঁড়িয়ে আছে। সেই কথাগুলো ছুঁড়ে দিয়েছে বুঝতে বাকি রইল না আয়ানার। ছাদে থাকা নিজের ছোট ঘরে এসেছিল আয়ানা। হয়তো এই ঘরে কোনো বিলাসিতা, আরাম নেই। কিন্তু জীবনের এতগুলো বছর তো এই ছোট রুমেই কাটিয়েছে সে। তার সকল আনন্দ, কষ্ট, হাসি, কান্নার সাক্ষী তো এই রুমটাই। তাই সকলের কথার ফাঁকে উঠে নিজের রুমটায় চলে এসেছে সে। আর এখানে আসতেই যে সারার বা যে ব্যবহারের শিকার হতে হবে বুঝতে পারেনি আয়ানা। আয়ানাকে উঠে আসতে দেখে তার পিছু পিছু এসেছে সারা। আয়ানাকে অপমান করার একটা সুযোগও ছাড়তে চায় না সে। সারার কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। সারা তার চেয়ে বয়সে বড়। তাই তাকে কখনোই অসম্মান করতে চায়নি আয়ানা। তাই আজও চুপচাপ সারার কথা হজম করে নিল সে। এসব শোনার অভ্যাস তার বহু আগে থেকে আছে। সাহেরা বানু তাকে উঠতে বসতে এসব কথা শোনাতেন। আয়ানাকে জবাব না দিতে দেখে তার হাতটা শক্ত করে চেপে ধরল সারা। আয়ানার ভালো ঘরে বিয়ে হয়েছে দেখে সহ্য হচ্ছে না সারার। আমাদের সমাজে এমন কিছু মানুষের বসবাস রয়েছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। সারাও হয়তো তাদের অন্তর্গত। এত শক্ত করে হাত ধরায় ব্যথায় গুঙিয়ে উঠল আয়ানা। চোখের কোণে জল জমে গেল। সারা দাঁতে দাঁত পিষে বলল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। কি হলো বল? কথা বলিস না কেন? নিজের কুকীর্তি বলতে লজ্জা লাগছে? করার সময় তো লজ্জা লাগেনি? মিরাপুর শ্বশুর বাড়ির লোকেদের ভালোই তো বশ করেছিলি। তারা তোর সাথে জিজুর বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য মিরাপুর বিয়ে ভাঙতে প্রস্তুত ছিল। লজ্জা লাগেনি এসব করতে? ওর লজ্জা লেগেছে কিনা সেটা পড়ে দেখবেন। আগে এটা বলুন, আপনার লজ্জা লাগছে না ওর সাথে এমন ব্যবহার করতে? আপনার সাহস কি করে হলো আমার ওয়াইফের গায়ে হাত দেয়ার? হাউ ডেয়ার ইউ? আপনি কে ওর কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? আচমকা কারোর কঠিন গলায় বলা কথায় হাত আলগা হয়ে গেল সারার। আয়নার হাত ছেড়ে ভয়ার্ত দৃষ্টিতে পিছে ফিরে চাইল। আদৃশের কঠোর দৃষ্টি দেখে দমে গেল সারা। তুতলিয়ে বলল, আসলে আমি তো। সারাকে থামিয়ে দিয়ে আদৃশ ফের কঠোর গলায় বলল, আপনার আসলে নকলে শোনার সময় আমার নেই। সোজা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আগে হয়তো সে আপনার বোন ছিল।
তাই যা খুশি তাই করেছেন। কিন্তু এখন সে আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে কেউ আঘাত করবে বা অপমান করবে, এটা আমি মোটেও সহ্য করব না। যে এমনটা করবে তাকে ভেঙে গুঁড়িয়ে দিব। এই আদৃশকে যতটা সোজা ভাবছেন, আমি ততটা সোজা নি। এমনিতেই কাউকে অকারণে আঘাত করা হলে তা আমার সহ্য হয় না। আর আঘাত যদি আমার পরিবারের কোনো সদস্যের উপরে আসে তাহলে বুঝতেই পারছেন সামনের ব্যক্তির আমি কি হাল করতে পারি। কোনো রকমের ঝামেলা না চাইলে চুপচাপ এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে কখনো আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করার কথা মাথায় ও আনবেন না। আদৃশের বাঁকা হাসি আর রক্তাক্ত চাহনি দেখে ভয়ে ঢোক গিলল সারা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সারা বেরিয়ে যেতেই আয়নার কাছে এগিয়ে আসল আদৃশ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়না। হাতের যেখানে চেপে ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে আছে। চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তাকে আড়ালে অপমান করলে সে সহ্য করে নেয়। কিন্তু আদৃশ তাকে অপমানিত হতে দেখেছে ভেবে লজ্জায় কান্না আসছে তার। আদৃশ আয়নার হাতের লাল হওয়া জায়গাটা শক্ত করে চেপে ধরল। অবাক অশ্রুসিক্ত চোখে আদৃশের পানে চাইল আয়না। তার ব্যথা লাগছে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আদৃশ আয়নার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওই মেয়ে তোমাকে ইনসাল্ট করল, আঘাত করল, তাও কিছু বললে না কেন স্টুপিড? কে দিয়েছে ওকে এমন ব্যবহার করার অধিকার? কেন কিছু বলনি? আদৃশের ধমকে কেঁপে উঠল আয়না। ভয়ে চোখের পাতা বন্ধ করে ফেলল। কাপা কাপা গলায় বলল, সারাপু আমার তুলনায় বয়সে বড়। আমি চাই না তাকে অসম্মান করতে। আদৃশ আয়নার হাত ছেড়ে দিয়ে বলল, সম্মান তাকেই দিতে শেখো যে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। ওই মেয়ে কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। মানুষকে যত বলার সুযোগ দিবে তারা তত বেশি বলবে। তাই প্রতিরোধ করতে শেখো। তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। কেউই না। নিজেকেই লড়ে যেতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দিবে না। তোমার জীবনে আগে কেমন পরিস্থিতি ছিল আমি জানি না, আর জানতেও চাচ্ছি না। তবে এখন তুমি আমাদের পরিবারের অংশ। কোনো অপরাধ ছাড়া কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে মোটেও সহ্য করবে না। নিজেকে শক্ত করে গড়ে তোলো যেন কেউ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। মনে রাখবে আমার পুরো পরিবার তোমার সাথে আছে। আদৃশ রুম থেকে বেরিয়ে গেল। তার একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে ড্রয়িং রুম থেকে উঠে ছাদে চলে আসে কল রিসিভ করতে। আর এখানে এসে এসব দেখে আর চুপ থাকতে পারেনি। আদৃশের বুঝে আসছে না আয়নার পরিবার আয়নার সাথে এমন ব্যবহার কেন করছে। কি মীরার সাথে তো তারা এমন করে না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জবাব কে দিবে? আদৃশ রুম থেকে বেরিয়ে যেতেই কৃতজ্ঞতার হাসি হাসল আয়না। মনে মনে ভাবল তবে কি তার জীবন পাল্টে যেতে চলেছে। সুখপাখি কি তাহলে ধরা দিল বলে? আগে কখনো সারার উপর কথা বলার ক্ষমতা আয়নার ছিল না। সারা কে কিছু বললে সে মাহমুদ সাহেবকে বলে দিত। আর মাহমুদ সাহেব কথায় কথায় বলত, তিনি আর আয়নাকে রাখবেন না, রাস্তায় ছুঁড়ে ফেলবেন। তাই নিজের শেষ আশ্রয়টুকু ধরে রাখার জন্য তাকে চুপচাপ থাকতে হতো। সব অত্যাচার, সব অপমান সহ্য করে যেতে হতো। তার মা ও তার পক্ষে কিছু বলতে পারত না, কারণ তাদের মা মেয়ের শেষ আশ্রয় তো এটাই ছিল। আয়না ঠিক করল এবার থেকে আর কাউকেই ছাড় দিবে না। অনেক সহ্য করেছে, এবার সময় এসেছে নিজেকে বদলাবার। মাহমুদ সাহেবের সাথে অনেক তর্কাতর্কির পর নিজের রুম ছাড়তে রাজি হলেন সাহেরা বানু। আয়নাদের বাড়িতে ভালো রুম 4টা আর আয়নার রুম নিয়ে মোট 5টা রুম আছে। 4টা রুমের একটাতে মাহমুদ সাহেব আর অনামিকা বেগম থাকেন, একটা রুম মীরার, আর বাকি 2টো রুম সারা আর সাহেরা বানু দখল করে রাখে। সাহেরা বানুর স্বামী বিদেশে থাকে বলে সে সারা বছর মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতেই পড়ে থাকে। সারা চাইলে সাহেরা বানুর সাথে এক রুমেই থাকতে পারে কারণ রুমগুলো যথেষ্ট বড়, কিন্তু তারা মা মেয়ে ইচ্ছে করে 2 রুম দখল করে থাকে যাতে আয়নাকে বাধ্য হয়ে ছাদের খুপড়ি টাইপ ঘরে থাকতে হয়। মাহমুদ সাহেব ভেবেছিলেন সারার রুমটাতে আয়নাকে থাকতে দিবেন। তাই সাহেরা বানু আর সারা পরিকল্পনা করে 2 রুম নিজেরা নিয়ে নেন। কিন্তু আজ আয়না জামাইসহ এ বাড়িতে এসেছে। তার উপর জামাই মীরার জামাইয়ের বড় ভাই। তাকে কিভাবে ওই খুপড়ি ঘরে থাকতে দিবেন ভেবে মাহমুদ সাহেব নিজের বোন সাহেরাকে বলে এক রাতের জন্য রুমটা ছাড়তে, না হলে শ্বশুর বাড়িতে মীরার অপমান হতে পারে। সাহেরা বানুর তো এমনিতেই আয়নাকে সহ্য হচ্ছে না। আয়না এত বড় বাড়ি, এত ভালো ছেলের বউ হয়েছে দেখে তার মাথা তার আগে জ্বলে যাচ্ছে।
আর তার উপর রুম ছাড়তে বলায় ভীষণ রেগে যান তিনি। মাহমুদ সাহেব অনেকভাবে বুঝানোর পর শেষমেশ তিনি রাজি হন রুম ছাড়তে। কি হল, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কোন ভাবনার অতলে ডুব দিলে? আদৃশের কথায় চমকে তাকালো আয়ানা। ক্লান্ত থাকায় ভীষণ ঘুম পাচ্ছে তার। কিন্তু ঘুমাতে এসে ভীষণ লজ্জার মধ্যে পড়েছে সে। আদৃশের সাথে এক বেডে ঘুমাতে হবে ভাবলেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আগের দিন তো ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো রকম লজ্জার মধ্যে পড়েনি। তার উপর সকালের ঘটনা মনে পড়ায় আরও বেশি লজ্জা লাগছে তার। আদৃশের এসবে কোনো ধ্যান নেই। সে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল। এর মধ্যে আয়নার দিকে চোখ পড়ায় দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদৃশ বুঝে না এই মেয়ে এত কিভাবে, তাই সে উপরোক্ত কথাগুলো বলল। আদৃশের কথা ওই হয়েছে কি? আয়না কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে গেল। আদৃশ গেস করল আয়না কেন এমন করছে। সে শান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হচ্ছে তাই তো? আয়না চোরা চোখে আদৃশের দিকে চাইল। আদৃশ ফের বলতে লাগল, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। আমরা এখন স্বামী স্ত্রী, তাই বেড শেয়ার করাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নাও। আর বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনোরকম সুযোগ নিব না। আদৃশের কথায় কিছুটা স্বস্তি পেল আয়না, যদিও তার এখনও লজ্জা লাগছে। সে চুপচাপ বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল আর অল্প সময়ের মধ্যে গভীর নিদ্রায় তলিয়ে গেল। আদৃশ ঘুমন্ত আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর লাইট নিভিয়ে নিজেও এক কোণে ঘুমিয়ে পড়ল। তার যে অস্বস্তি হচ্ছে না তা নয়, তারও ভীষণ অস্বস্তি হচ্ছে। আগের দিন তো মাঝে একটা বালিশ থাকায় কিছুটা শান্তি মিলেছিল, কিন্তু আজ তাও নেই। রুমে দুটোই বালিশ মাত্র। আদৃশ চোখের উপরে হাত রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগল। সকালে ঘুম ভাঙতেই আয়নার ঘোলা দৃষ্টি গিয়ে পড়ল তার হাতের উপরে। চোখ বড় বড় হয়ে গেল আয়নার। চোখের ঘুম ঘুম ভাব এক সেকেন্ডে উধাও হয়ে গেল। হাত আদৃশের বুকের উপর দেখে ঢোক গিলল আয়না। আদৃশের টি শার্টের একটা অংশ শক্ত করে তার হাতের মুঠোয় বন্দি। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আয়না দ্রুত হাত সরিয়ে উঠে বসল। মুখে হাত চেপে ভাবতে লাগল, ভাগ্যিস উনার ঘুম ভাঙার আগেই উঠে গেছি, না হলে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। ঘুমন্ত আদৃশের মুখের দিকে একবার গভীর দৃষ্টি ফেলল আয়না। আগের দিনের মতোই মুখটাকে সিরিয়াস বানিয়ে রেখেছে। আয়নার লজ্জা লাগল আদৃশের টি শার্ট এর দিকে নজর যেতেই, কারণ সে যেই অংশ মুঠোয় পুরে রেখেছিল সেই অংশের কাপড় কুঁচকে গেছে। এটা দেখে আর এক সেকেন্ড স্থির থাকতে পারল না আয়না। দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়না চলে যেতেই চোখ খুলল আদৃশ। তার ঘুম আরও অনেক আগেই ভেঙেছে। বলতে গেলে তেমন ঘুমই হয়নি। নতুন জায়গায় সহজে মানিয়ে নিতে পারে না সে, সময় লাগে। সারা রাত এক প্রকার আয়নার ঘুমই দেখেছে সে। মাঝখানে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু নিজের দেহে কারোর হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম ভেঙে যায় আদৃশের। তার ঘুম যথেষ্ট হালকা। চোখ খুলতেই দেখে আয়না কিছু একটা বিড়বিড় করছে আর হাত দিয়ে কিছু একটা খুঁজে চলেছে। তারপর তার বুকের উপরের টি শার্টের অংশটা শক্ত করে চেপে ধরে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আয়না। এমন শক্ত করে ধরেছে যেন কোনো কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে সে, ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আয়নার চেহারায় একটা আলাদাই প্রশান্তির ছাপ দেখেছে আদৃশ, তাই চেয়েও হাতটা সরাতে পারেনি। আয়নার ঘুম ভেঙে যেতে পারে তাই। আর এখনও আয়না জাগতেই সে চোখ বন্ধ করে নিয়েছিল, না হলে হয়তো ভীষণ লজ্জায় পড়ত মেয়েটা। আদৃশ নিজের চুলগুলোকে হালকা নেড়েছেড়ে ঠিক করতে করতে ভাবল, মেয়েটা আমার কাছে আসলে নিজেকে বড্ড অচেনা লাগে। যেই আমি কখনো কোনো মেয়ে আমার গায়ে হাত দিলে তা সহ্য করতে পারি না, এমনকি নিজের ফ্রেন্ডকেও গায়ে হাত রাখতে দিতাম না। সেই আমি কিনা একটা মেয়েকে এত ঘণ্টা আমার গায়ে হাত রেখে ঘুমাতে দিয়েছি। কিন্তু কেন? আজ পর্যন্ত যত মেয়েই আমার গায়ে হাত রেখেছে তখন মনে হয়েছে কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, অথচ এই মেয়ে গায়ে হাত রাখাতে তেমন কোনো অনুভূতি হল না, বরং মনটাতে আলাদাই প্রশান্তি ছেয়ে গিয়েছিল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আয়না ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল আদৃশ বেডে নেই। আয়নার মনে এখনো ভয় কাজ করছে, এই ভেবে আদৃশ আবার বুঝে গেল না তো ঘুমের মধ্যে এমন একটা কাম করেছে ভেবে নিজেকেই নিজে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে আয়নার।
সে বেলকনিতে উকি দিয়ে দেখল আদৃশ সেখানেই আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। আয়না চুপিসারে রুম থেকে বেরিয়ে আসল। আদৃশের দিকে তাকালেও এখন তার লজ্জা লাগছে। আদৃশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝল আয়না বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে। কিন্তু বাইরে এসে বিপাকে পড়ল আদৃশ। রুমে খুঁজে কোনো টাওয়েল পেল না। রাতে ঘুম না হওয়ায় মাথা ঝিমঝিম করছিল তার, তাই একটু মাথাও ভিজিয়ে নিয়েছে। কিন্তু এখন দেখছে টাওয়েল নেই। আদৃশ ভাবল আয়নাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতে আদৃশের মাথায় আসল সে তো তার বউয়ের নামই ঠিকমতো জানে না। 2-3 বার শুনেছে অন্যদের মুখে, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। এখনও সে বউয়ের নামটাই ঠিকমতো জানে না। আদৃশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগল, কি যেন বলে ডাকে সবাই। আমেনা মনে হয়। না না, আমেনা না, আরে কি যেন ছিল। আয়না। হ্যাঁ হ্যাঁ, এমনি কিছু ছিল। আয়না মনে হয়, কিন্তু আমি তো সুর না। উফ। আদৃশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করল আয়না। হাতে তার টাওয়েল। মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদৃশের কথা ভাবার তালে টাওয়েল সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আয়না আদৃশের ভেজা চুল দেখে বুঝল, নিশ্চয়ই আদৃশ টাওয়েল খুঁজেছে। সে আদৃশের হাতে টাওয়েলটা দিয়ে নিম্ন স্বরে বলল, সরি, আমি ভুল করে মুখ মুছতে মুছতে সাথেই নিয়ে চলে গিয়েছিলাম। আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদৃশের বাড়াতে বলায় থেমে গেল। আদৃশ আমতা আমতা করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আদৃশের প্রশ্ন শুনে মুখ টাহা হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বর তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদৃশ একটু মাথা চুলকাল। তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হা করে আছো কেন? মুখের মধ্যে তেলাপো কা ঢুকে যাবে তো। আদৃশের কথায় আয়নার হা করা মুখ আপনাপনি বন্ধ হয়ে গেল, কিন্তু চোখে মুখে এখনও অবাক ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথেই বলল, আয়না রহমান। আদৃশ মনে মনে কয়েকবার আয়নার নাম আওড়াল। তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়াল। আদৃশ বলল, জানলে ভালো, তবুও আমি একবার বলে দেই। আমার নাম আদৃশ আহসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে যেতে পারো। দাঁড়াল না আয়না। রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানত না। যদিও সে নিজেও জানত না যদি না আনিকা বলত। রান্নাঘরে এসে আয়না দেখল তার মা অনেক ধরনের খাবার রান্না করেছে। এখন সে সব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগল আয়নার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো, এখন হয়তো সব কাজ তার মাকে দিয়ে করানো হবে ভেবে চোখে পানি চলে আসল আয়নার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজেও হাত লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়নাকে ডাকত পানি দেয়ার জন্য। আয়না মনে মনে ঠিক করল, সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেয়া শুরু করবে অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছে তা আরও দৃঢ় হল। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগল। যদিও অনামিকা বেগম বারণ করেছিলেন, কিন্তু কে শুনে কার কথা। কিরে জামাই, কে তো ভালোই বশ করছিস, তোর আসলেই লজ্জা শরম নেই। আমাদের টাকায় খেয়ে, আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস। তোর সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বর বাড়ির বউ হয়ে উড়তে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরের খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে। তাই আয়না তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে এখানের থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রাখছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সাহেরা বানু। আয়নাকে একা দেখে চোখ লজ্জল করে উঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতের ঘটনা সবটাই সারা তাকে বলেছে। তখন থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার। তাই সুযোগ পেয়ে আয়নাকে কথা না শুনালেই নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপরোক্ত কথাগুলো ছুঁড়ে দিলেন আয়নার দিকে। তিনি তো জানেন আয়নাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নিবে। তাই তিনি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না।
সাহেরা বানুর কথায় খারাপ লাগল আয়ানার। তখনই মনে পড়ল আদৃশের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেয়া হবে, তারা তত বেশি কথা শোনাবে। আয়ানা নিজেকে শক্ত করে সাহেরা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে, তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি, পড়েছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি, পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি, আপনারা এর যোগ্য হন বা না হন। তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দিবে কে কিসের যোগ্য। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়ানা। আজ অনেক শান্তি লাগছে তার সাহেরা বানুর মুখের উপর কথাগুলো বলতে পেরে। সাহেরা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়ানা। সাহেরা বানু এখনও মুখ হা করে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার এখনও বিশ্বাস হচ্ছে না আয়ানা তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান, লাথি গুতা দিলেও সে একটা টু শব্দ করত না, সেই মেয়ে আজ তার মুখের উপর এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়ানার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না ভেবে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। এক রত্তির মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদৃশ রুমে এসে দেখল আয়ানা কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদৃশ আয়ানার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়ানা কাশির শব্দে আদৃশের দিকে তাকাল। আদৃশ বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছ? আয়ানা মাথা নাড়াল, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদৃশ বলল, তাহলে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় হয়ে গেছে। 1 ঘণ্টার মধ্যে আমরা বের হব। যাওয়ার সময় হয়ে গেছে ভেবে মন খারাপ হল আয়ানার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদৃশ আয়ানার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে নিয়ে আসব তোমার বাবা মায়ের সাথে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আদৃশের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়ানার মনে। এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়ানার ঠোঁটে হাসি দেখে আদৃশ ও সামান্য হাসল। তারপর আয়ানাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝ দেয়ার পরও বিদায়বেলায় নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে। অনামিকা বেগম আরেক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়ানা। মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, না আসব তো। অনামিকা বেগম বললেন, তাহলে এভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মোছ 2টা। ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়ানা আর মীরা মাথা ঝাঁকাল। অনামিকা বেগম এবার কিছুটা নিম্ন স্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি। আর মাকে নিয়ে কোনোরকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকব। অনামিকা বেগম 2 মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেলেন। অশ্রুসিক্ত চোখে আদৃশ আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা, এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এ হাত ছেড়ে যেও না বাবা। আহিল এক হাতে মীরার হাত শক্ত করে মুঠো করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত জীবন থাকতে কখনো ছাড়ব না, সব সময় আগলে রাখব, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়ানার হাত ধরে আদৃশের সামনে গিয়ে বললেন, আমার এই মেয়েটাকে একটু সুখ দিও বাবা,
মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে, সুখের মুখ দেখেনি। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না। একটু সুখ, ভালোবাসা দেয়ার চেষ্টা করো। আমার কেন যেন মনে হয় তুমিই পারবে আমার মেয়েকে সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে। কি রাখবে তো আগলে? আদৃশ কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনও আয়নার বিষয় নিয়ে শিওর না। তবে সে মন থেকে চায় আয়নাকে মেনে নিতে। আদৃশ অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখতে। বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়নার হাত আদৃশের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সাহেরা বানু। তার কাছে এসব কামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়না। এখনো মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে। কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আদৃশ গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়নার দিকে। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদৃশের কাছে এই মুহূর্তে আয়নাকে ভীষণ আদুরে বাচ্চা লাগছে। বিশেষ করে লাল হওয়া নাকটার কারণে একটু বেশি কিউট লাগছে। আদৃশ আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিং মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়নার। এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবল বাড়ি পৌঁছে গেছে হয়তো। কিন্তু জানালা বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখল। আয়না আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদৃশের পানে চাইল। আদৃশ আয়নার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়না। নিজের বাড়ি থেকে আসার সময় ও আদৃশই সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু তখন অত খেয়াল করেনি আয়না। আদৃশ ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। এরপরে আয়নার দরজাও খুলে বলল, নেমে এসো। আয়না কৌতূহলী ভাব নিয়েই নেমে এল। চারপাশে অনেক বেশি শোরগোল। মেইন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে। এত হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান। আদৃশ আয়নার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালানে প্রবেশ করল। অতঃপর লিফটে উঠে পঞ্চম তলায় চলে আসল। এই ফ্লোরে আসার পর আয়না বুঝতে পারল তাকে হয়তো কোচিং ভর্তি করতে নিয়ে এসেছে আদৃশ। একজনের কেবিনের সামনে এসে দরজা নক করল আদৃশ। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়নার হাত ধরে ভেতরে প্রবেশ করল সে। আয়না ভেতরে ঢুকে দেখল সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদৃশ তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, আরে আদৃশ না, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? আদৃশ লোকটার কথায় হালকা হাসল। অতঃপর আয়নাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। লোকটার দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমি আদৃশ। আপনি আমাকে এখনো মনে রেখেছেন দেখে খুব খুশি লাগছে স্যার। আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল, কি যে বলো, তোমাকে কি করে ভুলি? তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তোমাকে ভুলে যাওয়া কি সম্ভব? যাই হোক, এতদিন পর কি মনে করে স্যারের কাছে আসলে আর মেয়েটাকে? স্যার আর আদৃশ যে পূর্ব পরিচিত বুঝল আয়না। আদৃশের খানিকটা অস্বস্তি হল স্যারের প্রশ্নে, তবুও সে নম্রস্বরে জবাব দিল, স্যার, ও আমার ওয়াইফ আয়না রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বললেন, বাহ, বিয়ে করেছ তাহলে? খুব মিষ্টি দেখতে তো তোমার ওয়াইফ। আয়না লোকটার কথায় কিছুটা লজ্জা পেল। আদৃশ আলতো হেসে বলল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। জি স্যার, আসলে ওর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম আপনার সাথে। ও এবার HSC দিয়েছে, সামনে ভর্তি পরীক্ষা আছে, আর ওর ইচ্ছা মেডিকেলে পড়ার। তাই আপনাদের কোচিং সেন্টারে নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ও একটা সমস্যার কারণে সময় মতো কোচিং ভর্তি হতে পারেনি। আমি জানি ক্লাস অনেক আগেই শুরু হয়ে গেছে, আর ও এখন আসলে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমিও ওকে যথাসাধ্য হেল্প করব যাতে ও ছেড়ে যাওয়া পড়াগুলো কভার করতে পারে। লোকটা হেসে বললেন, সমস্যা নেই আদৃশ, তুমি ওকে ভর্তি করিয়ে যাও। আর তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি হেল্প করলে ও অবশ্যই এগিয়ে যাবে। লোকটা এবার আয়নার দিকে তাকিয়ে বললেন, তো মামুনি, তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে।
তোমার হাসব্যান্ড কিন্তু ওর ব্যাচ এর বেস্ট স্টুডেন্ট ছিল। হায়েস্ট মার্ক পেয়ে মেডিকেলে চান্স হয়েছিল ওর। তোমাকেও কিন্তু ওর মতো ভালো ফলাফল করতে হবে। আর কিছু না বুঝলে অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করবে। এক্সট্রা ক্লাস লাগলে সেটাও বলবে কেমন। আয়না সৌজন্যের হাসি হেসে মাথা নাড়াল। আদৃশ ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এল। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে লাইব্রেরিতে গিয়ে প্রয়োজনীয় সব বই কিনে ফেলল। এতটা সময় আয়না একজন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সে শুধু দেখে গিয়েছে আদৃশ কতটা দায়িত্ববোধের সাথে সব কাজ করছে। আয়না ফিল করল সে অনেক লাকি এমন একজন দায়িত্ববান মানুষকে নিজের জীবনে পেয়ে। বাড়ি পৌঁছাতেই আদৃশ তার মা চাচিকে সালাম দিয়ে সব বই নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অনু বেগম আয়নাকে দেখে এগিয়ে এলেন। পরম মমতায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছে আমার মাটা? অনুর মা ডাকে একরাশ ভালো লাগাছে গেল আয়নার মনে। অনু নামক মহিলার প্রতি অনেক অনেক সম্মান জন্মাল। আয়না বোঝে না এই ব্যক্তি এতটা মমতাময় কেন। কি সুন্দর করে তাকে জিজ্ঞাসা করল যেন নিজের মা। একদিনে কি কাউকে এতটা আপন করে নেওয়া সম্ভব? কিন্তু এই ব্যক্তির ভালোবাসায় যে কোনো ছলনা নেই তা স্পষ্ট। আয়না ঠিক করে নিল এই মানুষটাকে সে নিজের দ্বিতীয় মায়ের স্থান দিবে। নিজের মায়ের মতোই ভালোবাসবে। কখনো অসম্মান করবে না। আয়নাও অনুকে জড়িয়ে ধরে বলল, ভালো আছি আম্মু। তুমি কেমন আছো? অনু আয়নাকে ছেড়ে হাসি মুখে বললেন, ভালো ছিলাম। এখন আমার আম্মুটাকে দেখে আরও ভালো আছি। অনুর বলার ধরনে হেসে ফেলল আয়না। অনু আয়নাকে জিজ্ঞাসা করল, আদৃশের হাতে অনেকগুলো বই দেখলাম। কিসের বই ওগুলো? এডমিশন টেস্টের নাকি? আয়না মাথা নাড়াল। অনু বেগম আয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো মতো পড়বে আম্মা। কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। শুধু পড়ায় মনোযোগ দিবে। বেশি সময় হাতে নেই। যে কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে। আমাকে নিজের মা মনে করে সব কিছু শেয়ার করবে, ঠিক আছে? আয়না হেসে হ্যাঁ বোধক মাথা নাড়াল। অনু বেগম বললেন, যাও এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও। অনেক পথ অতিক্রম করে এসেছ। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের রুমে খেয়ে নিও। আয়না আচ্ছা বলে উপরে চলে আসল। রুমে ঢুকে দেখল আদৃশ ফ্রেশ না হয়েই আয়নার বই খাতা টেবিলে গুছিয়ে রাখছে। লজ্জা লাগল আয়নার। এসব তো তার করার কথা। অথচ লোকটা টায়ার্ড হওয়ার পরও সব একাই করছে। টেবিলে আগে আদৃশের বই ছিল। সেগুলো সরিয়ে জায়গা করে আয়নার বই রাখছে সে। আয়না আদৃশের সামনে গিয়ে বলল, আমি ঠিক করে নিতে পারতাম। আদৃশ আয়নার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আমার বই কোথায় রাখবে? তোমার বই কোথায় রাখবে এসব নিয়ে সমস্যায় পড়তে পারতে। তাই আমি ঠিক করে দিলাম। এরপর থেকে সব সাজিয়ে গুছিয়ে রাখবে। জিনিস অগোছালো রাখা আমার পছন্দ না। আয়না মাথা নাড়াল। আদৃশ সব ঠিক করে আয়নার সামনে এসে দাঁড়াল। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কালকে থেকে তোমার এক প্রকার যুদ্ধ শুরু হবে। আই হোপ তুমি আমাকে নিরাশ করবে না। সবার সামনে আমি বলেছি তোমাকে আমার যোগ্য করে গড়ে তুলব। এখন এটা আমার দায়িত্ব। আর তোমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়। আমি যদি তোমাকে আমার নিয়মে চালাই এই কদিন, তাহলে কি তোমার সমস্যা আছে? আয়না নিম্ন স্বরে বলল, না। আদৃশ বলল, ভেবে বলো পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তখন আমি যা বলবো তাই করতে হবে। আয়না এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, উনি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে। এতটুকু বিশ্বাস আছে আমার উনার উপর। আয়না এবার গলায় কিছুটা জোর দিয়ে বলল, আপনি আমাকে যেভাবে যা করতে বলবেন আমি সেভাবেই করব। আমার কোনো সমস্যা নেই। আদৃশের গম্ভীর মুখে হালকা হাসির ছোটা দেখা গেল এবার। সে আয়নার কপালে একটা টোকা মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর আয়না হা করে তাকিয়ে রইল আদৃশের যাওয়ার পানে। এই লোকের কখন কি হয় সে বুঝে না। আসসালামু আলাইকুম। দুঃখিত, গত পর্বে আমি একটা ভুল করেছিলাম। এই নিয়ে অবশ্য কেউ তেমন কিছু বলেনি। গত পর্বে আমি এক জায়গায় আদৃশের পরিবর্তে ফাইয়াজ লিখেছিলাম। যারা আমার আগের গল্পটা পড়েছে তারা হয়তো বুঝেছে যে ভুলবশত আগের গল্পের নায়কের নাম লিখে ফেলেছিলাম। আর যারা পড়েনি তারা বুঝতে পারেনি। আমি দুঃখিত এই বিষয়ের জন্য। আজকের পর্ব কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।